students. You are welcome to our channel St. Matthew Institute of Learning English. Hope you are expecting for the new videos. So I am ready to present you with a new topic. Are you expecting this topic? I think. আশা করি তোমরা সবাই ভালো আছো। এই বিষয়টাই তোমরা নিশ্চয়ই ভাবছো স্যার কখন ফিউচার প্রোগ্রেসিভটা আমাদেরকে বলবেন। আজকে তোমাদের সেই প্রত্যাশা মতোই তোমাদের পছন্দের যে বিষয় অনেকেই অনুরোধ করেছিল স্যার টেন্সগুলো আগে করিয়ে দেন, তার জন্য আমি আগে টেন্সগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে দেখো। বলেছিলাম প্রত্যেকটাই নাম দিয়েছিলাম প্রেজেন্ট প্রোগ্রেসিভ, পাস্ট প্রোগ্রেসিভ এবং ফিউচার প্রোগ্রেসিভ। ফিউচার প্রোগ্রেসিভ আগের মতোই যে ভিডিওতে বলেছিলাম হোয়াট ইজ ফিউচার প্রোগ্রেসিভ বা কেন এটাকে প্রোগ্রেসিভ টেন্স বলা হয় সেটা আমি তোমাদেরকে আগে আলোচনা করেছি, সেই বিষয়ে আমি আর বিস্তারিত আলোচনায় আর যাচ্ছি না। দেখো, দ্য ওয়ার্ক দ্যাট উইল বি অন প্রোগ্রেস। ফিউচার প্রোগ্রেস কথাটার অর্থ হচ্ছে দ্য ওয়ার্ক দ্যাট উইল বি অন প্রোগ্রেস, একটা কাজ যেটা চলতে থাকবে। যে কোনো কাজ যখন চলতে থাকবে তখনই সেটা অ্যাকচুয়ালি ফিউচার কন্টিনিউয়াসও বলতে পারো, ফিউচার প্রোগ্রেসিভও বলতে পারো, দুটো একই বিষয়। বিষয়টা একই, বিভিন্ন নামে বিভিন্ন ব্যক্তিরা ডেকে থাকেন, বলে থাকেন। দেখো আমি কি লিখেছি, ভবিষ্যতে কোনো কাজ কোনো এক সময় থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। কোন একটা কাজ ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ে শুরু হবে আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, সেই ধরনের আমরা বাক্যগুলোকে ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার প্রোগ্রেসিভ বলবো। দেখো, যেমন ধরো একটা উদাহরণ রেখে নেওয়া যাক, মা সন্ধ্যাবেলায় রান্না করতে থাকবে। মা সন্ধ্যাবেলায় রান্না করতে থাকবে, তার মানে আশা করা যাচ্ছে যে মা কোনো সন্ধ্যার কোনো একটা সময়ে তিনি রান্না শুরু করবেন আর তার রান্নাটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, এরকম কিন্তু বোঝাচ্ছে। তাহলে কোনো কাজ কোনো সময় পর্যন্ত চলতে থাকবে এরকম বোঝালে সেটা ফিউচার প্রোগ্রেসিভ বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এবার দেখো, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। আর আরেকটা পার্থক্য যদি বাক্যটা আগে ইংরেজিটা বলে দিই, দেখো, মা সন্ধ্যাবেলায় রান্না করতে থাকবে। মা সন্ধ্যাবেলায় রান্না করতে থাকবে। মাটা দেখো সাবজেক্ট, তার জন্য মাদার লাগালাম। এবারে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সেই তোমাদেরকে যে এই যে কন্টিনিউয়াসের যে ফিচার সেগুলো আমি শিখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বুঝতে পারছো যখন টেন্স বদলায় তখন ভার্বটি বদলে যায়। যে কোনো কন্টিনিউয়াস টেন্স হতে গেলে বি ভার্ব থাকতেই হয় এবং ভার্বের শেষে আইএনজি যোগ হতেই হবে। এখনও দেখো সেই পদ্ধতিটাকেই আমাদেরকে ফলো করতে হবে। সাবজেক্ট হচ্ছে মাদার, এবারে এটা যেহেতু ফিউচার কন্টিনিউয়াস তাহলে বি ভার্বের ফিউচার টেন্সের রূপ। বি ভার্বের ফিউচার টেন্সের রূপ কি? শ্যাল বি, উইল বি। তাহলে মাদারের ক্ষেত্রে কি হয়? মাদারের ক্ষেত্রে উইল বি। তাহলে মাদার উইল বি কুকিং ইন দি ইভিনিং। মাদার উইল বি কুকিং ইন দ্য ইভিনিং। এর পাশে যদি আমি একটা বাক্য লিখি, এটা যদি লিখি মাদার উইল কুক ইন দি ইভিনিং। দুটোর মধ্যে কি পার্থক্য পাচ্ছি? দেখো তো, মাদার উইল বি কুকিং ইন দ্য ইভিনিং, এখানে বলছি মাদার উইল কুক ইন দি ইভিনিং, এখানে একটা দা হবে। মাদার উইল কুক ইন দ্য ইভিনিং। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু সেন্টেন্সেস? দেখো এখানে কি বলছে, মাদার উইল কুক ইন দ্য ইভিনিং, মা সন্ধ্যাবেলায় রান্না করবেন। মা সন্ধ্যাবেলায় রান্না করবেন, এখানে দেখো এখন নিশ্চিত নয় কখন করবে, সেটা কিন্তু আনসার্টেন। ইন হোয়াট টাইম হি উইল কুক,
is not mentioned in this sentence. সন্ধ্যাবেলায় রান্না করবেন। এখানে বলছি যে mother will be cooking in the evening. মা সন্ধ্যাবেলায় রান্না করতে থাকবেন। তাহলে মা কি করবেন? কাজটা, রান্না করার কাজটা তখন চালিয়ে যাবে। সেই সময়কার কথা বলছি। কাজটা সেই সময় শুরু হবে আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। অর্থাৎ আমরা জানি, তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউ করবে কাজটা, অর্থাৎ কাজটা চলতে থাকবে, কাজটা চলবে, সেই সময় পর্যন্ত চলবে। এরকম বোঝালেই তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে দেখো, আমি বলেছি যে হাউ টু আন্ডারস্ট্যান্ড, কিভাবে বুঝতে হয়। এটা একটু সেন্স লাগে বোঝার জন্য। এটা আমরা লেটারগুলো দেখলেই পাবো। আমরা যদি বাংলা বাক্যের ভার্বটা দেখি, খুঁজে বের করি, তাহলেই আমরা বুঝতে পারবো। কি থাকবে? বাংলা বাক্যের ভার্ব বাক্যের শেষে থাকে। বাংলা বাক্যের প্রত্যেকটা ভার্বের শেষে কি থাকবে? তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। বাংলা বাক্যটা যখনই আমরা বলবো তার সঙ্গে তে থাকবো থাকতে পারে, তে থাকবে থাকতে পারে, তে থাকবেন। এটা পার্সেন্ট অনুযায়ী হয়। ধরো, আমি বাড়ি ফিরতে থাকবো, আমরা বাড়ি ফিরতে থাকবো। দেখো, দুটোর ক্ষেত্রে কি আছে? তে থাকবো। আমরা কাছ থেকে আমরা থাকলে কি হচ্ছে? ভার্বটা তে থাকবো হচ্ছে। আমির ক্ষেত্রেও তে থাকবো হচ্ছে, আমরা ক্ষেত্রেও তে থাকবো হচ্ছে। এবারে দেখো, তুমি ধরে নাও, তুমি বাড়ি ফিরতে থাকবে, তুমি বাড়ি ফিরতে থাকবে। তা তুমির ক্ষেত্রে কি হচ্ছে? তে থাকবে। তোমরা বাড়ি ফিরতে থাকবে, সেই তে থাকবে। তারা বাড়ি ফিরতে থাকবে, তারাও থাকবে। এবার তিনি যখন বলবে তখন তে থাকবেন হয়ে যাবে। তিনি বাড়ি ফিরতে থাকবেন, তে থাকবেন, তে থাকবেন পাচ্ছি আমরা। তাহলে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। অর্থাৎ বাংলা বাক্যের ভার্বটা আমরা যদি খুঁজে বের করি তাহলেই বুঝতে পারবো। বাংলা বাক্যের ভার্ব খুঁজে বের করা তো খুবই সহজ। তোমরা ইতিমধ্যে হোপ ইউ হ্যাভ লার্নড ইট, ইউ হ্যাভ অলরেডি লার্নড ইট। তোমরা ইতিমধ্যে এটা শিখেই গেছো। বাংলা বাক্যের ভার্বটা প্রত্যেকটা ভিডিওতেই স্যার বলেন বাংলা বাক্যের ভার্ব সবসময় বাক্যের শেষে থাকে। তাহলে আমরা বাক্যের ভার্বটা দেখলে পেয়ে যাব যে আসলে এটা কোন টেন্স। বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে এইগুলি থাকবে। এবার দেখো, স্ট্রাকচারটা দেখো কেমন হবে। যে প্রত্যেকটা টেন্সের, আমি বলেছিলাম তোমাদেরকে, একটা টেন্স আমরা শুধুমাত্র প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচারগুলো, ইনডিফিনাইটের স্ট্রাকচার কি হয়, কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি হয়, পারফেক্টের স্ট্রাকচার কি হয়, পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি হয়, সেগুলো আমি তোমাদেরকে সম্পূর্ণ ধারণাটা দিয়ে দিয়েছি প্রথম ভিডিওতেই। এরপরে তোমাদেরকে স্পেসিফিক্যালি পাঠ করে বোঝানো হচ্ছে। আশা করি তোমরা একেবারে পরিষ্কারভাবে এই জায়গায় এসে বুঝতে পারবে। দেখো, কন্টিনিউয়াস টেন্স হতে গেলে আমি বলেছিলাম যে বি ভার্বটা থাকতেই হবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস হলে কি হবে? বি ভার্বে ফিউচার টেন্সের রূপ। তার জন্য দেখো লিখেছি অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি লিখেছি? প্রথমে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পর ফিউচার টেন্স হতে গেলে কি থাকে? ফিউচার টেন্স হতে গেলে সাবজেক্টের পর শ্যাল বা উইল থাকতেই হয়। তাহলে সেটাই হচ্ছে ফিউচারের বৈশিষ্ট্য। ফিউচার টেন্স হতে গেলে সবসময় শ্যাল বা উইলকে নিতেই হবে, না হলে আমরা ফিউচার টেন্সকে বোঝাতে পারবো না। শ্যাল বা উইলের মাধ্যমে আমরা ফিউচার টেন্সকে অ্যাকচুয়ালি ইংরেজিতে বোঝাতে পারি, যেটা ফিউচার টেন্স। যে কোনো ফিউচার টেন্স হলেই দেখবে সাবজেক্টের কোনো শ্যাল বা উইল থাকে। ফিউচার ইনডিফিনিটেও সাবজেক্টের পর শ্যাল বা উইল থাকবে, ফিউচার কন্টিনিউয়াসও সাবজেক্টের পর শ্যাল বা উইল থাকবে, ফিউচার পারফেক্টও সাবজেক্টের পরে শ্যাল বা উইল থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও সাবজেক্টের পরে শ্যাল বা উইল থাকবে। তাহলে ফিউচার টেন্স হতে গেলে সাবজেক্টের পর শ্যাল বা উইলটা থাকতেই হবে, মাস্ট। তাহলে কি হচ্ছে? সাবজেক্ট। এবারে ফিউচার টেন্সের জন্য কি? শ্যাল বা উইল। এবারে কন্টিনিউয়াস টেন্স হতে কি হলে বি ভার্ব থাকতে হবে, তাহলে শ্যাল বা উইলের পর বি। এবারে কি হয়? আইএনজি ফর্ম। ভার্বটা সবসময় আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট, তারপরে রেস্ট অফ দ্য পার্ট। দেখ, আমি একটা উদাহরণ তুলে দিচ্ছি। আরিয়ান স্কুল থেকে বাড়ি ফিরতে থাকবে। আরিয়ান স্কুল থেকে বাড়ি ফিরতে থাকবে। দেখো,
ফিরতে থাকবে, তে থাকবে, তে থাকবে, ফেরা শেষে তে থাকবে। আসলে প্রত্যেকটা ক্রিয়াপদের শেষে তে থাকবে। পড়তে থাকবে, খেলতে থাকবে, ছুটতে থাকবে, চিঠি লিখতে থাকবে, শিখাতে থাকবে, শিখতে থাকবে, তারপরে চালাতে থাকবে, গাড়ি চালাতে থাকবে, এরকম তার সব দেখো তে থাকবে। আমরা হলে কি হবে, তে থাকবো। যেমন আমি পড়তে থাকবো, আমি খেলতে থাকবো, আমি রান্না করতে থাকবো, আমি বই পড়তে থাকবো, দেখো তে থাকবো। আমরা সেখানে যেতে থাকবো, আমরা থাকছি যেতে থাকবো, তে থাকবো। তুমি সেখানে যেতে থাকবে, তে থাকবে। সে সেখানে যেতে থাকবে, তে থাকবে। তারা সেখানে যেতে থাকবে, তে থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে দাও তে থাকবো, তে থাকবে, তে থাকবেন আছে। তাহলে এটা তোমাদের ইট ইজ হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারলাম যে আমাদের কিছুই মনে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে বেশ, মুখস্থ করে কখনোই মনে থাকবে না, আবার দুদিন পরে মুখস্থ করবে, আবার ভুলে যাবে। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে বিষয়টা। আগে একবার পরিষ্কার করে যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমাদের সারা জীবন মনে থাকবে, কখনোই ভুলবে না। দেখবে আমি আমার ভিডিওগুলো যদি কেউ ফলো করেছো কোনো দিন ভুলবে না, যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে তোমরা মানে একেবারে মৃত্যুর সময় পর্যন্ত আমাদের এগুলো মনে থাকবে। এত সুন্দরভাবে বোঝানো আছে, তোমরা একটাও মিস করবে না। কিন্তু দেখো আরিয়ান স্কুলে যেতে থাকবে, আরিয়ান স্কুল থেকে ফিরতে থাকবে বলেছে। আরিয়ান স্কুল থেকে ফিরতে থাকবে, ভার্ব হচ্ছে ফিরতে থাকবে, তার সঙ্গে তে থাকবে আছে। তাহলে আরিয়ানটা কি, সাবজেক্ট। আরিয়ান হচ্ছে সাবজেক্ট, এস লিখলাম। স্কুল থেকেটা হচ্ছে ইটিসি মানে রেস্ট পার্ট। এখানে কি হলো তাহলে, দেখো সাবজেক্ট হচ্ছে আরিয়ান, তাহলে আরিয়ান, তারপরে ওয়ে, তারপরে বি, তারপরে ভার্ব শেষে আইএনজি যোগ ফেরা। ফেরার ইংরেজি জানি আমরা রিটার্ন, রিটার্নের শেষে আইএনজি। রিটার্নিং হলো রিটার্নিং ফ্রম, এবারে স্কুল থেকে ইংরেজি কি, ফ্রম স্কুল। তাহলে আরিয়ান উইল বি রিটার্নিং ফ্রম স্কুল। এবারে যদি টাইম থাকে দেন, হ্যাঁ এবার একটা টাইম দিয়ে দিলে তখন সেখানে টাইমের আগে অ্যাড বসবে, অ্যাড দিয়ে টাইম লাগিয়ে দিতে পারবো। এবার দেখো পরেরটা চলে আসি, আমি চিঠি লিখতে থাকবো। তাহলে লিখতে থাকবো কি আসছে, তে থাকবো। তাহলে তে থাকবো আছে মানে ফিউচার কন্টিনিউয়াস হবে, আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে সাবজেক্টকে আমি, চিঠিটা হচ্ছে কি লিখতে থাকবো না চিঠি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টকে আমি, তাহলে আই, এবারে আই এর পরে কি বলেছি, শ্যাল বসে, আই শ্যাল। আই এবং উইল পরে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে কিন্তু উইল বসবে। এবারে স্ট্রাকচার দেখো, আই এর পরে শ্যাল বসলো, তারপরে কি আছে বি, তাহলে বি লাগিয়ে দাও, বি। এবারে কি, ভার্বের আইএনজি ফর্ম, ভার্বটা হচ্ছে কি লেখা, লেখার ইংরেজি কি জানি রাইট, তাহলে রাইটের শেষে আইএনজি, WRITING, উইল বি রাইটিং। এবারে কি লিখবে, চিঠি, লেটার, উইল বি রাইটিং লেটার, LETTER। ওকে, তাহলে আই শ্যাল বি রাইটিং লেটার, আমি চিঠি লিখতে থাকবো। এবারে দেখো এটা কত প্রাসঙ্গিক, তুমি টেন্স শিখতে থাকবে। এই দেখো বলছি, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি আগের দিনে যদি বলতাম যে তোমাদেরকে পরের ক্লাসে ফিউচার প্রোগ্রেস শেখাবো, আমি ফিউচার প্রোগ্রেসিভ শিখাতে থাকবো। এই সময়ে, যে সময় আজকে শিখাচ্ছি সেই সময়ে ফিউচার টেন্স, ফিউচার প্রোগ্রেসিভ শিখাতে থাকবো, তখন কিন্তু এটা ফিউচার কন্টিনিউয়াস হতো, ফিউচার প্রোগ্রেসিভ হতো। আমি সেরকম একটা উদাহরণ দিয়েছি, দেখো তুমি টেন্স শিখতে থাকবে, তুমি টেন্স শিখতে থাকবে, তাহলে শিখতে তে থাকবে। তাহলে দেখো এই উদাহরণটিতে আসছি, তুমি টেন্স শিখতে থাকবে। তাহলে এখানে সাবজেক্টকে তুমি, তুমির জন্য আমরা কি লাগাবো, ইউ। তারপরে ইউর পরে কি আছে, শ্যাল বা উইল। অফকোর্স ইউ নো
What will be then? Will. You will. বি তো সার্টেনলি বসবে, বি ভার্বের শেষে আইএনজি। শিখতে থাকবে, শিক্ষা। শিক্ষার ইংরেজি কি জানো তোমরা? অবশ্যই জানো, লার্ন। তাহলে লার্ন, তার শেষে আইএনজি, লার্নিং। এবারে কি শিখতে থাকবে? অবজেক্ট টেন্স, TNS। You will be learning tense। এবার দেখো আমরা চলে আসি পরের উদাহরণটাতে কি আছে তোমাদের জন্য। তিনি অফিসে যেতে থাকবেন, তিনি অফিসে যেতে থাকবেন। তিনি হচ্ছে সাবজেক্ট, তার জন্য আমরা কি লাগাবো? হি। হি এর ক্ষেত্রে কি বসে? অফকোর্স ইউ নো, will। তাহলে হি উইল বি। এবারে কি বলেছে? যেতে থাকবে, যাওয়া। যাওয়ার ইংরেজি সার্টেনলি ইউ নো, গো। গো এসেছে, অফকোর্স আইএনজি যোগ হবে, গোয়িং। এবারে কোনো দিকে গেলে কি বলেছি? টু বসবে, টু অফিস। তাহলে কি হলো? হি উইল বি গোয়িং টু অফিস। এবারে দেখো, এরপরে আমরা নেগেটিভ সেন্টেন্সে আসছি। তো অ্যাফার্মেটিভে যা ছিল নেগেটিভে তাই থাকবে, শুধুমাত্র না থাকার জন্য একটি নট বসবে। নটটা কোথায় বসে এটা তোমরা কনফিউজ হয়ে যাবে। দেখো এখানে কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নেই। সাহায্যকারী ক্রিয়ার পরে অর্থাৎ অক্সিলারি ভার্বের পর নট বসবে। এটা সবসময় মাথায় রাখবে যে এই যে আমরা অনেক সময় কনফিউজ, ছাত্রছাত্রীরা অনেক সময় কনফিউজ হয়ে যায়, এটা নটটা কোথায় লাগাবো। সবসময় মনে রাখবে প্রথমে যে সাহায্যকারী ক্রিয়াটা থাকবে তারপর অবশ্যই নট বসবে। তাহলে এখানে কি আছে? শ্যাল উইল। তাহলে শ্যাল উইল পর নট লিখে দেবে। তার জন্য দেখো স্ট্রাকচারটা লেখা হয়েছে সাবজেক্ট এস প্লাস শ্যাল অবলিক উইল, এস প্লাস শ্যাল অবলিক উইল, তারপরে কি লেখা আছে? নট। এখানে প্রথমে সাবজেক্ট বসছে, সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে নট, তারপরে বি, বাকি যা আছে ভার্বের আইএনজি ফর্ম, অবজেক্ট, ইটিসি। এখানে দেখো এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা পজিটিভে যে সেন্টেন্সটা আমরা ব্যবহার করেছিলাম কি ছিল? আরিয়ান স্কুল থেকে ফিরতে থাকবে, আরিয়ান স্কুল থেকে ফিরতে থাকবে। এখানে দেখো না লাগিয়ে দিলাম, কি হলো? আরিয়ান স্কুল থেকে ফিরতে থাকবে না। তাহলে আমরা একই রকম শুধু আরিয়ান উইল বি রিটার্নিং ফ্রম স্কুল, এটা অ্যাফার্মেটিভ বা পজিটিভে ছিল। আমরা এখানে কি করব? শুধু উইলের পর নটটা লাগিয়ে দেব, তাহলে কিন্তু আমার নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমরা তোমরা যা সবসময় মনে রাখবে যে প্রথমে যে সাবজেক্টের পর সাহায্যকারী ক্রিয়া, তারপরে নট বসবে, তারপরে বাকি অংশটা বসবে, তারপরে বি বসবে। তাহলে আরিয়ান তারপরে উইল নট, তারপরে বি রিটার্নিং ফ্রম স্কুল। এবার দেখো পরের উদাহরণে কি আছে তোমাদের জন্য? আমি চিঠি লিখতে থাকবো না, আমি চিঠি লিখতে থাকবো না। সাবজেক্টকে আমি, তাহলে আয়ের পরে কি বসে? আই এবং এর পরে শ্যাল বসে বলেছি, আয়ের পরে শ্যাল, তারপরে কি বসবে? নট, তারপরে কি বসবে? বি, আই শ্যাল নট বি। এবারে লিখতে থাকবো না, লিখতে থাকবো, লেখা। লেখার ইংরেজি কি?
ইউ অল নো, রাইট, রাইটের শেষে আইএনজি, রাইটিং, WRITING। এই 12টা দেখবে অনেক সময় ভুল লিখেছে ছাত্রছাত্রীরা, এটা মনে রাখবে যে রাইট বরং WRITE, তার শেষে আইএনজি। রাইটিং বানানো তোমার মনে রাখবে, রাইট বানান WRITE। অনেকে ডবল টি লিখে দেয়, কিন্তু ডবল টি নয়, রাইট বানান কি WRITE, এবং ভার্বের শেষে যদি ই থাকে তখন ইটা উঠে যায় এবং শেষে আইএনজি যোগ হবে। রাইটিং, রাইটিং হলো। এবারে কি আছে? চিঠি, লেটার, LETTER। চলো এবারে চলে আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা পজিটিভে যা ছিল, অ্যাফার্মেটিভে যা ছিল তাই থাকবে। কি বলেছি তোমাদেরকে? প্রশ্নবোধক বাক্য সবসময় সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে। তাহলে তুমি শুধু সাবজেক্টের আগে শ্যাল বা উইলটাকে লাগিয়ে দাও, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? শ্যাল উইলটা আগে চলে আসবে। তাহলে শ্যাল উইল, তারপরে সাবজেক্ট, তারপরে বি, ভার্বের আইএনজি ফর্ম, অবজেক্ট প্লাস ইটিসি। একটা উদাহরণে চলে আসি। একই উদাহরণ, আরিয়ান কি স্কুল থেকে ফিরতে থাকবে? আরিয়ান কি স্কুল থেকে ফিরতে থাকবে? তাহলে এখানে কি হবে? উইল বা শ্যালটা আগে চলে আসবে। আরিয়ানের ক্ষেত্রে আমরা কি জানি? উইল বসবে। উইল আরিয়ান তারপরে বি, রিটার্নিং, রিটার্নের শেষে আইএনজি, from school, of course question mark। নেক্সট, তুমি কি চিঠি লিখতে থাকবে? তুমি কি চিঠি লিখতে থাকবে? তোমরা বুঝতেই পারছো তে থাকবে, তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট থেকে তুমি, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইলটা বসবে। প্রশ্নবোধক বাক্য মানে উইল, শ্যাল বা উইলটা আগে আসবে। তাহলে এখানে উইল আগে আসবে কারণ ইউ আছে, ইউর ক্ষেত্রে উইল হয়। তাহলে উইল, তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, উইল ইউ, তারপরে কি বসবে? বি। এবার ভার্বের শেষে আইএনজি যোগ, লিখা, লিখার ইংরেজি রাইট, রাইটের শেষে আইএনজি, রাইটিং। তারপরে অবজেক্ট, চিঠি, লেটার, কোশ্চেন মার্ক। নেক্সট দেখো, এবার আসছি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যা ছিল ইন্টারোগেটিভ নেগেটিভে তাই থাকবে। নেগেটিভ থাকার জন্য একটি নট বসবে। এবারে নটটা কোথায় বসবে? নটটা সাবজেক্টের আগে বসবে না পরে বসবে? দ্যাট ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট। সাবজেক্টটা যদি প্রোনাউন হয় সাবজেক্ট এর পরে নট বসবে। সাবজেক্ট যদি নাউন হয় নট সাবজেক্টের আগে বসবে। আর আমরা যদি কনস্ট্রাক্টেড ফর্ম ইউজ করি তাহলে শ্যাল নট, উইল নট দিয়েও আমরা বাক্যটাকে শুরু করতে পারি। তখন শর্ট অ্যাপোস্ট্রফি ব্যবহার করবে, শ্যালড, উইলড, আমি বলে দিচ্ছি এরপরে। তাহলে প্রথমে শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে কি বসবে? নটের পরে বিটা বসবে, ভার্বের শেষে আইএনজি, অবজেক্ট, তারপরে রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। যেমন উদাহরণ দিচ্ছি, এই একই বাক্য, এটাকে আবার প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করছি। আরিয়ান কি স্কুল থেকে বাড়ি ফিরতে থাকবে? আমি একটা যোগ করে দিলাম বাড়ি কথাটা, ঠিক আছে? তাহলে কি হবে সেই ক্ষেত্রে? কি হবে? আগের গুলো বাক্যগুলো দিয়েছিলাম, দেখো আরিয়ান স্কুল থেকে ফিরতে থাকবে। এখানে আমি বলে দিলাম আরিয়ান কি স্কুল থেকে বাড়ি ফিরতে থাকবে। তাহলে এখানে কি হবে? একই থাকবে। দেখো প্রথমে উপরের সেন্টেন্স যা ছিল তাই থাকবে, উইল। এবারে কি আরিয়ান হচ্ছে কি নাউন, সাবজেক্টের নাউন বলে কি বলেছি? নট আগে চলে আসবে। তাহলে উইল নট আরিয়ান, তারপরে বি
তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ, রিটার্নিং, রিটার্ন মানে ফেরা, রিটার্নিং। এরপরে দেখো কি করবে, কোথায় ফিরছে না বাড়িতে, এটা আগে বসবে, রিটার্নিং হোম, এখানে হোম লাগিয়ে দিবে, বাকি সেন্টেন্সটা এক থাকবে। তারপরে ফ্রম স্কুল যোগ করে দেবো, ফ্রম স্কুল, কোশ্চেন মার্ক। তাহলে কি হলো, উইল নট আরিয়ান বি রিটার্নিং ফ্রম, রিটার্নিং হোম ফ্রম স্কুল। উইল নট কেন হলো, আরিয়ানটা নাউন বলে নট সাবজেক্টের আগে বসলো, আরিয়ানের পরিবর্তে যদি হি ব্যবহার করতাম তাহলে উইল হি নট। যদি আবার এটাকে অ্যাব্রিভিয়েশন করি তাহলে উইল নট হি, উইলন্ট হি, উইলন্ট হি, শ্যাল্ট হি, শ্যাল্ট আই, এরকম ব্যবহার করব। যখন শর্ট ফর্ম থাকবে তখন নট আগে বসবে, একসাথে বসে যাবে, শ্যাল বা উইলের সঙ্গে নট বসে যাবে অ্যাপোস্ট্রফি দিয়ে। এগুলো তোমরা আগে শিখেছো। এবার দেখো এইগুলোকে এবারে WH ওয়ার্ড যোগ করে যদি করা হয়, WH ওয়ার্ড যোগ করে বাক্যগুলো কিভাবে তৈরি করবে। সে কখন বাড়ি ফিরবে, ফিরতে থাকবে বলে, ফিরতে থাকবে। সে কখন বাড়ি ফিরতে থাকবে, কোশ্চেন মার্ক। তাহলে কি হবে দেখো, এখানে কি হয়েছে, কখন আছে, এইটা WH ওয়ার্ড কখন। তোমরা কি জানো কখন ইংরেজি কি, হোয়েন, তাহলে হোয়েন। এবার WH ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব বসবে, তার বাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যা স্ট্রাকচার তাই থাকবে। তাহলে কি হলো, হোয়েন, তারপর অফকোর্স উইল বসবে, সে বলেছি উইল, তারপরে সাবজেক্ট বসবে হি, হোয়েন উইল হি বি, তারপরে বি বসবে বি, রিটার্নিং, রিটার্নিং হোম, কোশ্চেন মার্ক। তাহলে কি হলো, when will he be returning home। এবার ধরো তোমরা কোথায় যেতে থাকবে, তোমরা কোথায় যেতে থাকবে, কোশ্চেন মার্ক। তাহলে কি হবে, তোমরা আছে তার জন্য ইউ, প্রথমে কি হবে, কোথায়, কোথায় ইংরেজি কি, হোয়ার, WH ওয়ার্ড বলে এগুলোকে, তাহলে হোয়ার। তারপরে শ্যাল উইল, উইলের মধ্যে কি বসবে, তোমরা আছে, তাহলে ইউর ক্ষেত্রে কি হয়, উইল, হোয়ার উইল। তারপরে সাবজেক্ট হচ্ছে কে, তুমি, তোমরা, ইউ, হোয়ার উইল ইউ বি গোয়িং, গো আছে, গোয়ের শেষে আইএনজি, হোয়ার উইল ইউ বি গোয়িং, তোমরা কোথায় যেতে থাকবে, হোয়ার উইল ইউ বি গোয়িং। এইভাবে আমরা WH কোশ্চেন তৈরি করব। এবারে উত্তরটা যদি বলে হোয়ার উইল ইউ বি গোয়িং, যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে তুমি কোথায় যেতে থাকবে, সাপোজ তুমি স্কুলে যেতে থাকবে, তাহলে কি লিখবে, ইউ যখন দিয়ে প্রশ্ন করা হয় তখন আমাকে যদি প্রশ্ন করে তাহলে উত্তরটা হবে আই, আর তোমরা যদি বলে ও তোমরা কোথায় যেতে থাকবে, এটা তোমরা দিয়ে বলছো, তাহলে কি হবে, উই হবে, আমরা, তখন আমরা হয়ে যাবে, উই। উইয়ের ক্ষেত্রে কি হবে, শ্যাল হয়ে যাবে। এখানে দেখো ইউ ছিল বলে উইল ছিল, আমি উত্তরটা কিন্তু আমরা ধরে নিয়েছি, কারণ উত্তরটা আমরাই হবে, তোমরা দিয়ে প্রশ্ন করেছে যেহেতু, এটা প্লুরাল নাম্বার, তাহলে যখন উত্তর হবে তখন থার্ড পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরালে উত্তর দিতে হবে। তাহলে উই শ্যাল, তারপরে কি লাগাবো, বি, উই শ্যাল বি গোয়িং। তারপরে কোনো জায়গা দিকে গেলে গোয়িং এর পর সবসময় টু বসে, গোয়ের পর টু বসে, তাহলে উই শ্যাল বি গোয়িং টু
ধরো স্কুলে যাবে, স্কুল যেখানে যাবে সেটা বোস করে দিলেই হয়ে গেল, আনসার হয়ে গেল। কোশ্চেন থেকে আমাকে কেউ প্রশ্ন করলো, আমি কিভাবে উত্তর দেবো? তখন বলবো where will you be going? We shall be going to school. তুমি কোথায় যেতে থাকবে? তখন বলে আমরা স্কুলে যেতে থাকবো। এবার যেখানে তুমি দিল্লি যেতে থাকবো, we shall be going to দিল্লি। আমরা বাজারে যেতে থাকবো, we shall be going to market। এবার টু এর পরে প্লেসটা শুধু চেঞ্জ হয়ে যাবে, একই সেন্টেন্স থাকবে। এরপর তোমাদেরকে তো আশা করি তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি কতগুলো তোমাদেরকে ওয়ার্ড দিব, যেগুলো আমি আগের ভিডিও থেকে শুরু করেছি। তোমাদেরকে ভোকাবুলারি স্কিলটাকে স্ট্রং করার জন্য অনেক অনেক বেশি তোমাদের ওয়ার্ড স্টক করতে হবে, ভোকাবুলারিটাকে ডেভেলপ করতে হবে। এটা খুব এসেনশিয়াল আমাদের ইংরেজি বলা এবং লেখার ক্ষেত্রে। আমাদের সাফিসিয়েন্ট স্টক অফ ওয়ার্ড থাকতে হবে, না হলে আমরা বলার সময় কি থেমে যাব। কোনো যদি ওয়ার্ড আমি বলতে চাইছি সেটার আমি ইংরেজি জানি না, তখন আমাকে থেমে যেতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভোকাবুলারিটাকে স্ট্রং করতে হবে। প্রথমে তোমাদেরকে করতে হবে কি, যে আমরা যা যা দেখতে পাচ্ছি, আমাদের যা যা প্রয়োজন, সেই জিনিসগুলোর আমরা ইংরেজি জানবো। তারপরে সেটা জানা হয়ে যাওয়ার পর আমরা এরপরে যে কোথায় যে প্রথমে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যেগুলো ইউজ হয় সেগুলো আমাদের প্রত্যেকটা জানতে হবে। এটার নাউন কি, এটার অ্যাডজেক্টিভ কি, এটার অ্যাডভার্ব কি, এটার ভার্ব ফর্ম কি, এরকম ভাবে তোমাদেরকে শিখতে হবে। আমি তাই ঠিক করেছি তোমরা নতুন নতুন শব্দ জানতে পারবে আমার কাছ থেকে। প্রত্যেকদিন আমি এইভাবে তোমাদেরকে ভোকাবুলারিটাকে বুস্ট আপ করার চেষ্টা করব। তোমাদের ভোকাবুলারি প্রত্যেক দিনের মতো আজও তোমাদের জন্য কি এনেছি তোমরা দেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, ফার্স্ট ওয়ার্ড ভিন্ডিকটিভ। ভিন্ডিকটিভটা কি? কোন পার্সন স্পিচ না অ্যাডজেক্টিভ। ভিন্ডিকটিভ মানে কি? প্রতিহিংসামূলক। প্রতিহিংসামূলকের অনেকগুলো সিনোনিমস তোমাদেরকে দিয়েছি আমি। রিভেঞ্জফুল, অ্যাভেঞ্জফুল, ডিসঅ্যারেঞ্জ, কনফাউন্ড, মেক এ মেস, chaos, এগুলি এর যে সিনোনিমস। এবারে চলে এসো অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস কি হবে? মার্সিফুল, কাইন্ড, তারপরে ফরগিভিং, এগুলো হচ্ছে অ্যান্টোনিমস, বিপরীত শব্দ। এবারে চলে এসো, দেখো খুব কমন একটা ওয়ার্ড মার্ডল। মার্ড থেকে আসে। দেখো মার্ড মানে কি হয়? আমরা কাদা, মাড। তাহলে মাডকে যদি ভার্বে ব্যবহার করা হয় তাহলে কি হয়? মাডেল হয়ে যায়। খুব ইন্টারেস্টিং, দেখো, ভেরি ইন্টারেস্টিং ইফ ইউ নো দ্য সোর্স অফ দ্য ওয়ার্ড। মাডেল, মাড থেকে আসছে মাডেল, তার সঙ্গে একটা সাফিক্স যোগ হয়ে গেল ডিএলই। কি হলো না? মাডেল মানে কাদা করে দেওয়া, বলে না, কাদা করে দিল। যেটাকে জল ঘোলা করা বলে ইংরেজিতে। জল ঘোলা করা মানে হচ্ছে সব মিলিয়ে দেওয়া, মানে সব উলট পালট করে দেওয়া, তাল গোল পাকিয়ে দেওয়া, যেটাকে আমরা বলি মডেল। তাহলে এই এতগুলো অর্থে আমরা মডেল শব্দটাকে ব্যবহার করতে পারি। চলো সিনোনিমস কি আছে দেখা যাক। ডিসঅ্যারেঞ্জ, অ্যারেঞ্জ তার বিপরীত শব্দ করে দিলাম ডিসঅ্যারেঞ্জ। কনফাউন্ড, মেক এ মেস, এগুলো মেক এ মেস। এখানে এর অ্যান্টোনিম কি হবে? অর্ডার, অর্ডার। আর কি হতে পারে? ডিসএনটেঙ্গল, ডিসএনটেঙ্গল, ডিসএনটেঙ্গল। এবারে চলে এসো মডেলটাকে দেখো, আবার আমরা অ্যাডজেক্টিভে ব্যবহার করছি। মডেল হেডেড, মানে মাথায় কিছু নেই ছেলেটা। ইজ মডেল হেডেড, ইজ মডেল হেডেড। মডেল হেডেড মানে নির্বোধ, যেটাকে আমরা বোকা বলি, ফুল। আর একটা সুন্দর শব্দ দেখো গফি, আর ডড, ডড, এটা খুব নতুন শব্দ ডড। হি ইজ ডড, হি ইজ ডড মানে হচ্ছে ডাল হেডেড বা ডাল হেডেডও বলতে পারি। এর অফকোর্স অ্যান্টোনিমস তোমরা নিজেরাই পারবে, এটা ক্লেভার বলবো। এবার চলে এসো আরবিটার। আরবিটার মানে আমরা বলি মধ্যস্থতাকারী।
মধ্যস্থতা যে করে, দুজন ঝগড়া হয়েছে, একজন কেউ মধ্যস্থতা করতে এসছে, সেই যে মধ্যস্থতা করছে তাকে বলা হয় কি আরবিটার। দেখো আমরা ক্রিকেটের খেলাটা আমরা বলি তাকে কে মধ্যস্থতা করে, আম্পায়ার, তাহলে সে হচ্ছে আম্পায়ার, মধ্যস্থতাকারী ক্রিকেট খেলার ক্ষেত্রে আম্পায়ার। আর একটা হচ্ছে মিডল ম্যান বলি আমরা, মিডল ম্যান বলি, মাঝখানে যে মধ্যস্থতা করতে ঝগড়া হচ্ছে দুজনকার মধ্যে মধ্যস্থতা করতে, সেটাকে মিডল ম্যান বলি। আর একটা হচ্ছে মিডিয়েটর, মিডিয়েটর। পরে চলে এসো এইখানে দেখো, এটাকে নাউনে নিয়ে এসেছি, আরবিটারকে নাউনে নিয়ে এসেছি। এটাকে কি হচ্ছে আরবিটেজ। আরবিটেজ মানে হচ্ছে নাউন হয়ে গেলে মানেটা চেঞ্জ হয়ে গেল সম্পূর্ণ, সালিসি করা, সবাই একসঙ্গে বেশি কোনো কারো মীমাংসা করছে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে আরবিটেজ। সেটাকে আবার নাউনে আরবিটার, এটাকে নাউনে নিয়ে আসলে কি হয় আরবিট্রেশন। এখানে দেখো আমরা আরবিটার একটা নিজেই নাউন, সেটা যখন আবার সেই কাজটাকে বোঝাচ্ছে তখন সেটাকে আরবিটেজ বলা হচ্ছে। দুটো নাউন আমরা পাচ্ছি এখানে, আরবিটেজও নাউন হয় আবার আরবিট্রেশনও বলে, সালিসি, অনেকে সালিসি সভা ডাকে, সেটাকে বলছে আরবিটেজ অর আরবিট্রেশন। এবার দেখো খুব একটা ইন্টারেস্টিং শব্দ প্রক্লিভিটি। প্রক্লিভিটি মিন্স PROCLIVITY। প্রক্লিভিটি মানে স্বাভাবিক প্রবণতা, স্বাভাবিক প্রবণতা। সেটাকে আমরা যদি এক্সপ্রেস করি তাহলে কি হয়, যদি বলে হোয়াট ইজ প্রক্লিভিটি, তখন বলবি প্রক্লিভিটি ইজ এ টেন্ডেন্সি টু ডু সামথিং রেগুলারলি, এ টেন্ডেন্সি টু ডু সামথিং রেগুলারলি। সেটাকে আমরা আরো সিনোনিমস আছে, কি স্টোন বলা হয়, কি স্টোন, ডিসপোজিশন, অ্যাফিনিটি, তারপরে ট্রেন্ড। এগুলো ট্রেন্ড কথাটা সবাই অনেকেই জানে, ট্রেন্ড, ট্রেন্ড মানে প্রবণতা, স্বাভাবিকের প্রবণতা ট্রেন্ড বলা হয়। তাহলে কি নোট, ডিসপোজিশন, অ্যাফিনিটি, ট্রেন্ড, এগুলো গেল তোমাদের ভোকাবুলারি পার্টে। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখবে নো আর সি এই দুটো ব্যবহার না করাটাই ভালো, ব্যবহার হয় না বললেই ভালো হয়। নো, যেমন ধরো ফিউচার, আমরা যখন ফিউচার কন্টিনিউয়াস করছিলাম, এই যে আমি দেখছিলাম, আমি দেখতে থাকবো, এটা যদি বলি আমি দেখতে থাকবো, তখন বলবো আই শ্যাল বি ওয়াচিং, আই শ্যাল বি সিইং হবে না। এটাকে স্টেট ভার্ব বলা হয়। এগুলো স্টেট ভার্বগুলো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। আই শ্যাল বি নোয়িং, এটা দেখো কেমন লাগছে, আমরা বাংলায় এগুলো ব্যবহার করলে কেমন লাগছে, ইংরেজিতেও সেরকম। নো এবং সি, তোমরা মনে রাখবে যে নো এবং সি এই দুটো স্টেট ভার্ব, এই দুটো স্টেট ভার্ব সবসময় কোনো অবস্থাকে বোঝায়, সেই জন্য এই স্টেট ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। তোমরা হয়তো জানো, আবার কেউ হয়তো না জানো, তোমরা একটা নতুন বিষয় পেলে দেখবে নো এবং সি এগুলো আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবো না। নো মানে জানা, সি দেখা। আবার অ্যাকশন ভার্বগুলো আমরা ব্যবহার করবো, যেগুলো অ্যাকশন ভার্ব, কাম, গো, ডু, সি, এগুলো কাম, গো, ডু, রিড, এগুলো অ্যাকশন ভার্ব, কাজ করা বোঝায় যেগুলো, এগুলো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, তোমরা নিশ্চয়ই ওগুলো দেখেছো, এবং যারা দেখোনি অবশ্যই দেখবে। তোমরা এইভাবে প্রত্যেকদিন ভিডিওগুলো তোমরা নিয়মিতভাবে দেখতে থাকবে, তাহলে দেখবে তোমাদের যে ভোকাবুলারি স্কিল এবং তোমাদের গ্রামাটিক্যাল যে উইকনেসগুলো আছে সেগুলো আমি রিকভার করার চেষ্টা করছি। তোমরা নিয়মিত ক্লাসগুলো করো, দেখবে তোমরা অবশ্যই উপকৃত হবে। আর তোমরা ভালো থেকো, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তার যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করবে, এবং এই ভিডিওগুলো যাতে করে সব দিকেই ছড়িয়ে পড়ে, সবাই যেন আমাদের এই শিক্ষার এই অধিকার সেটা যেন পায়, কেউ যেন বঞ্চিত না হয়, সেটা আমাদের এক সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে, নৈতিক দায়িত্বতার মধ্যে পড়ে। আশা করি তোমরা এই বিষয়ে তোমরা সবাই অবগত আছো।